সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহীন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক এবং অন্যান্য বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচনা আমরা সাজিয়েছি পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে, সেখানে এগিয়ে আছে বিজেপি। যেহেতু দুটো দেশ পাশাপাশি, সেখানকার রাজনীতি এবং অর্থনৈতিক অবস্থা আমাদেরকে যেমন স্পর্শ করে যায় এবং আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাও তাদেরকে স্পর্শ করে। সবার নজর এখন পশ্চিমবঙ্গের দিকে। আমরা সেই বিষয়ে আলোচনা করব। আরেকটি দুঃখের খবর হলো, আজকেও আমাদের দেশে হামে 17 শিশুর মৃত্যু হয়েছে, যা খুবই বেদনার। এই বিষয় নিয়েও আমরা কথা বলবো, আলোচনা করব। আমাদের উপায় কি আমাদের এই শিশুদেরকে বাঁচানোর। আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক আকবর হোসেন এবং আছেন মোর্শেদ হাসিব, চ্যানেল 24-এর বিশেষ প্রতিনিধি। হাসিব, আমি আকবরকে দিয়ে শুরু করতে চাই। যেন আকবর, সবার নজর আজকে পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে। বিজেপি একেবারেই বিজয়ের দ্বার প্রান্তে। কি আশা করছেন? কেমন হলো পশ্চিমবঙ্গের নির্বাচনটা? এই নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছিল, আমার ধারণা এটা সম্পর্কে একটা আঁচ গত 6 মাস ধরেই আমরা করতে পারছিলাম, বা যারা হয়তো পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন, এমনকি ভারতেরও যারা ওয়াকিবহাল মহল যারা ফলো করছিলেন। কিন্তু ব্যবধানটা এত বেশি হয়ে যাবে এটা হয়তো আমরা অনেকে ধারণা করিনি। কারণ এখনো পর্যন্ত যে পরিসংখ্যান আমাদের সামনে আছে, মানে জয়ের জন্য প্রয়োজন হচ্ছে 148টি আসন, কিন্তু বিজেপি এখনো যে পরিমাণ আসনে এগিয়ে আছে, তৃণমূল তার অর্ধেকেরও কম। যেমন বিজেপি এগিয়ে আছে প্রায় 200টি আসনে, আর তৃণমূল এগিয়ে আছে 87টি আসনে। বামফ্রন্ট এবং কংগ্রেসের কোনো খবরই নেই, মাত্র দুটো আসনে করে। কিন্তু আবার আপনি যদি ভোটের যে ফলাফল হার, প্রাপ্ত ভোটের হার হিসাব করেন, সেখানে হয়তো পার্থক্য খুব বেশি না। আমি যতটুকু দেখলাম যে বিজেপি পেয়েছে অ্যারাউন্ড 44%, তৃণমূল মনে হয় 40% সামথিং এরকম একটা ভোট পেয়েছে, কাছাকাছি। কিন্তু এই যে 4% ভোটের ডিফারেন্স, এই ডিফারেন্সের কারণে আসনের সংখ্যা হয়ে যাচ্ছে অনেক বেশি। তো আসলে পশ্চিমবঙ্গের যে ইলেকশন, এটা তো একটা ব্যতিক্রমী ব্যাপার এই জন্য যে একটু যদি আমরা পেছন দিকে আসি, একসময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী। তিনি বলেছিলেন একসময় খুব আক্ষেপ করে যে পশ্চিমবঙ্গে আমাদের কোনো অবস্থান নাই, কেন জানি আমরা পশ্চিমবঙ্গে আমাদের পায়ের নিচে মাটি নাই। আমাদের দল এত ভালো করছে বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গে আমরা কিছুই করতে পারছি না। তো সেই পশ্চিমবঙ্গে এখন বিজেপি ক্ষমতায়। আমি বলবো যে ক্ষমতায় তারা চলে আসছে, ইটস আ ম্যাটার অফ টাইম। সেই জন্য বলছি, কারণ বিজেপিকে কিন্তু বেঙ্গলের দল মনে করা হতো না। কারণ বেঙ্গলের যে কালচার, সেটার সঙ্গে বিজেপির যে পলিটিক্যাল পার্টি যে কালচার, যে খাদ্যাভ্যাস আর অন্যান্য বিষয়াদি, এগুলোর সঙ্গে মানে বিজেপির অত বেশি সাদৃশ্য ছিল না। যার কারণে মমতা ব্যানার্জি বা অন্যরাও কিন্তু একসময় বিজেপির বিরুদ্ধে যখন ক্যাম্পেইন করতেন, তারা বলতেন যে এই দলটা বাংলার দল না। কিন্তু দেখেন এখন পরিস্থিতি কতটা ঘুরে গেছে। ভারতের স্বাধীনতার পর থেকে আপনি যদি পশ্চিমবঙ্গের নির্বাচনগুলো দেখেন, যে সব নির্বাচনই কিন্তু এক পেশে ছিল। বামরা প্রায় 23 বছর ক্ষমতায় ছিল, তাদের সঙ্গে কেউ পারত না। এরপর মমতা ব্যানার্জি বামদেরকে হারিয়ে 2011 সালে ক্ষমতায় আসলেন। 15 বছর তিনি ক্ষমতায় ছিলেন, তখনও এক পেশে নির্বাচন। এখন এসে লাস্ট ইলেকশনে যেটা হইল 2021 সালে, বিজেপি একটা কন্টেস্ট করলো। বিজেপি বেশ ভালো করেছিল কিন্তু গত নির্বাচনে। সো এটা একটা রিহার্সাল ছিল যে নেক্সট টার্ম বিজেপির। তো এখন তো সেই বিজেপি ক্ষমতায় আসলো। এখন পশ্চিমবঙ্গে কিন্তু মুসলিম ভোটারদের একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার সেখানে আছে, এবং যেটা বিভিন্ন জায়গায় শোনা যায় যে এই মুসলিম ভোটারদেরকে নানাভাবে কোণঠাসা করে বিভিন্নভাবে কিভাবে, কারণ মুসলিম ভোটাররা কিন্তু তৃণমূলকে ভোট দিয়ে অভ্যস্ত, বা সেখানে তাদের একটা প্রভাব তারা রাখে। কিন্তু বিজেপি গত কয়েক বছর ধরে চেষ্টা করছে যে এই মুসলিম ভোটারদেরকে কিভাবে মার্জিনালাইজড করা যাবে বেঙ্গলে। তো সেটা তারা নানা উপায়ে করেছে। বাট আমি মনে করি যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তো নানা উপায়ে করবে। এন্ড অফ দ্য ডে জনগণের ভোটে যেটা হয়েছে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। সো এখন বিজেপির বিজয় আমাদের জন্য ভালো কি মন্দ, বা আমরা এটাকে কোন দৃষ্টিতে দেখব,
সেটার আমার একটা নিজস্ব জি, অ্যানালিসিস আছে, ওটা আমি আমরা তো পরে আমরা বলতে পারি। পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব। আমি একটু মোর্শেদ হাসিবের কাছে যেতে চাই। মোর্শেদ হাসিব, বিশ্বে দুটো দেশের নির্বাচনের দিকে আমরা তাকিয়ে থাকতাম বা আমাদের কাছে ক্রেডিবল মনে হতো যে সব কিছু উলটপালট হয়ে যাবে, কিন্তু নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হবে না, নষ্ট হবে না। একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প সেই নির্বাচন ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। আমরা দেখতাম যে ইন্ডিয়াতে সপ্তাহব্যাপী ইলেকশন হয়, সেখানে ভোটের বাক্স, ভোটের সিস্টেম, কেউ কোনো কিছু প্রেডিক্ট করতে পারে না, কোনো প্রশ্ন নাই। কিন্তু এবারের এই নির্বাচনটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে যে কেন্দ্র এখানে প্রভাব বিস্তার করেছে, নির্বাচন কমিশন কর্মকর্তা, পুলিশ, সমস্ত শক্তি তারা বিনিয়োগ করেছে। তাহলে এই যে মানুষের যে আশা, গণতন্ত্রকামী মানুষের যে প্রত্যাশা, প্রশ্নহীন যে নির্বাচন, সেই নির্বাচন কি বিশ্ব থেকে উঠে যাবে কিনা? খুব কঠিন প্রশ্ন, এটা বিশ্ব থেকে উঠে যাবে কিনা আমার একার পক্ষে এটা জবাব দেওয়া খুব কঠিন। এটা নিয়ে গবেষণা করা যেতে পারে, কিন্তু আমি নিজে ইন্ডিয়ান ভোট কভার করেছি 2014 সালে, এবং সেখানকার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যে কোনো সরকারি অফিসার যারা ভোটের পরিচালনার সাথে জড়িত কোনো না কোনো ক্ষেত্রে, কেন্দ্রে হোক, স্টেট লেভেলে হোক, কিংবা ছোট একটা ইউনিয়ন পর্যায়ে হোক, সে যদি কোনো অনিয়ম করে এবং সেটা যদি প্রমাণ হয়, তাহলে ওই ভদ্রলোকের কিংবা ভদ্র মহিলার 30 বছরের চাকরি করে নিষেধাজ্ঞা আসে। তো একটা মানুষের জীবন থেকে 30 বছর চলে গেলে আর কি থাকে আমার জানা নেই। ফলে তারা খুব স্বচ্ছভাবে এটা পরিচালনা করার চেষ্টা করে। এখন এই নির্বাচনে যে আলোচনাটা আপনি প্রসঙ্গটা টানলেন, সেইটি আসলে হয়েছে কিনা সেটি নির্বাচনের পরে বলা যাবে। যদি কেউ অভিযোগ করে এবং সেই অভিযোগ তদন্ত হয়, তাহলে কিন্তু ফলাফল পরবর্তীতে পরিবর্তন হলেও হতে পারে। কিন্তু সেই ফলাফল পরিবর্তন হয়ে এরকম ধস যে হার মমতার, সেটাকে খুব বেশি পরিবর্তন করতে পারবে, সেটা আসলে পারবে না। আমরা যদি একটু খেয়াল করে দেখি, মোটামুটি আকবর ভাই যেটা বলছিলেন যে 6 মাস ধরে মোটামুটি একটা আওয়াজ পাওয়া যাচ্ছিল। কারণ যদি জাতীয় নির্বাচনের কথা ভাবেন ভারতে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে 42টি আসন, উত্তরপ্রদেশে 80টি, পশ্চিমবঙ্গে 42টি। এই দুটা মোটামুটি যদি যে কবজায় নিতে পারবে, সেই কেন্দ্রে প্রধানমন্ত্রী হতে পারবেন কিংবা তার দল সরকার গঠন করবে। ফলে এইটার কোনো বিকল্প ছিল না। এবং আমরা কিন্তু মোদির 15 বছরে ক্রমাগত পশ্চিমবঙ্গে বিজয় দেখতে সে ব্যর্থ হয়েছে, এটা কিন্তু আমরা দেখেছি। এবং এইবার কিন্তু মোটামুটি তারা বেশ কয়েকটা বিষয় খুব স্ট্রংলি ট্রিগার করেছে। যেমন নারী ভোটকে অনেক বেশি টানার চেষ্টা করেছে, গুরুত্ব দিয়েছে। তারা সরকারি কর্মীদের অনেকের বেতন ভাতার যে বাকিটা, সেটাকে তারা ইউজ করার চেষ্টা করেছে। কারণ কেন্দ্র থেকে যদি রাজ্যে উন্নয়ন ভাতা কিংবা উন্নয়নের টাকা কিংবা উন্নয়নের পরিকল্পনা এবং বাস্তবায়নের পুরো বিষয়টা যদি ধীর হয়ে যায়, কেন্দ্রে আপনি যত বড় শক্তিশালী, মানে রাজ্যে আপনি যত শক্তিশালী হন না কেন, কেন্দ্রে কিন্তু আপনি কিছু করতে পারছেন না। ফলে আপনি আপনার সাধারণ মানুষের কাছে, ভোটারদের কাছে গিয়ে যে উন্নয়নের কথা কিংবা যে ওয়াদা করেছিলেন, সেগুলো আপনি করতে ব্যর্থ হয়েছেন। এবং এটা মোটামুটি অফিসিয়ালি এক ধরনের একটা জায়গায় চলে গিয়েছে। এবং নিরাপত্তা দুইটা, একটা হচ্ছে পশ্চিমবঙ্গের নিজেদের নিরাপত্তার বিষয়, এবং যেহেতু বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে এবং অনেকেই আমরা ধারণা করছি যে এই অভ্যুত্থানের পরে নিজের জীবন বাঁচাতে তারা পশ্চিমবঙ্গে গিয়েছে, তারা যাওয়ার কারণে যে একটা বাড়তি সিকিউরিটি কনসার্ন তৈরি হয়েছে। তো ওই লোকটাকে কিংবা ওই মানুষটাকে তো খেয়ে পরে বাঁচতে হবে, সেই জন্য তো অর্থের প্রয়োজন পড়বে। সেই অর্থটা কীভাবে যাবে? হয় হুন্ডি করতে যাবে কিংবা কোনো ব্যাংকিং ব্যবস্থায় যাবে, এবং সেটা যেটা বাড়তি একটা ক্যাওয়াস তৈরি করতেছে, সেইটাও কিন্তু একটা বিষয় আছে। এবং এই নির্বাচনের আগে কিন্তু একটা স্বচ্ছ ভোটার তালিকার প্রশ্ন কিন্তু ওখানে তরুণরা তুলেছে। এই মোটামুটি 3-4টা কারণ মোটামুটি তাদেরকে ফোর্স করেছে, এবং সেই ফোর্সে আসলে মমতা এবং তার জোট কিংবা তার কর্মীরা পিছিয়ে পড়েছে। এবং পিছিয়েটা এভাবেই পড়েছে যে কোথায় 100-2 আর কোথায় 100-র কাছাকাছি। এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং এইটা সামনের দিনে আরও আমাদেরকে ইম্প্যাক্ট করতে পারে হয়তো, আর আমি এখনো মনে করি ইম্প্যাক্ট করবে। কারণ ইন্ডিয়ান সেন্ট্রাল পলিসি এত স্ট্রং যে রাজ্যে আসলে খুব বেশি মানে শক্ত নেতা কিংবা লিডার না থাকে, চিফ মিনিস্টার না থাকেন, তাহলে কিন্তু আসলে হয় না। এখন প্রশ্ন হচ্ছে আসলে বিজেপির কে মুখ্যমন্ত্রী হবে। ফলে আলোচনা অন্য জায়গায় চলে গেছে। এটা একটা আলোচনার বিষয়, কে হতে পারে, যেহেতু শুভেন্দু পরাজয় বরণ করেছে। সেটা আসলে দেখতে হবে যে ইমিডিয়েট যিনি বিজেপি প্রধান, ইমিডিয়েট পাস যিনি প্রধান আছেন, তিনি কি হতে পারেন, কিংবা কোনো সেমি রিটায়ারমেন্টে যাওয়া কাউকে, আমি কারণ নাম বলতে চাচ্ছি না, কারণ এগুলো সবই স্পেকুলেশন। ভারতীয় গণমাধ্যম বলছে অনেকগুলো নাম।
তাকে ফেরত নিয়ে আসবে, নাকি বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার যেমন তারা চুজ করেছে, একজন রাজনীতিবিদকে চুজ করেছে, ইন্ডিয়ান তার রেগুলার কূটনীতির বাইরে গিয়ে চুজ করেছে, কারণ বাংলাদেশের এখন মানুষকে কাছে টানতে হলে এরকম একটা হাইকমিশনার প্রয়োজন। সো বিজেপি কি সেরকম কিছু ভাবছে যে পশ্চিমবঙ্গে তা এমন একজন মুখ্যমন্ত্রী প্রয়োজন যার মোটামুটি সব এন্ডে একটা যোগাযোগ আছে? হ্যাঁ, আমি তো জিতে গেছি, আমি তো সরকার গঠন করছি, কিংবা আমার পছন্দের সরকার, আমার দলের সরকার গঠন করছি, কিন্তু দিন শেষে তাকে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হবে। এবং বিজেপির পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু আমাদের মতো প্রচণ্ড উত্তাপ, আগুন জ্বলে, ভাঙচুর হয়, একদম হরতাল হয়, খুব দারুণ স্লোগান হয়, এবং তারা মানে তাদের যেহেতু লেফট ওরিয়েন্টেশনটা অনেক বেশি স্ট্রং এবং এটা প্র্যাকটিস গোয়িং অন, ফলে সেইটার একটা রিফ্লেকশন কিন্তু আমরা তাদের রাজনীতি দেখতে পারি। এখন দেখা যাক, মানে মাত্র তো ফলাফল আসা শুরু হয়েছে, আনুষ্ঠানিক হোক, তারপরে চরম মারদাঙ্গার কথা বলছিলেন জনাব আকবর হোসেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের কোনো কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, বিজেপির যারা কর্মী সমর্থক আছে তাদেরকে পুলিশ গুরুত্ব দেওয়া শুরু করেছে। হ্যাঁ, এটা তো আমাদের এই সাবকন্টিনেন্টাল পলিটিক্সে মানে এটাই হয় আর কি। যখন ক্ষমতার পরিবর্তনের একটা আঁচ পাওয়া যায়, প্রশাসন সেদিকে ঝুঁকে পড়ে। তো সেটা নতুন কোনো বিষয় না আর কি। এবং ইন্ডিয়ান পলিটিক্সে এটা আমরা অতীতেও দেখেছি, ওদের যখন ন্যাশনাল ইলেকশন হয় তখন কিন্তু প্রচুর মানুষ মারা যায়। তাই বলে ভারত কখনো কিন্তু বলে না যে আমাদের নির্বাচনের দরকার নেই। হ্যাঁ, তারা সবসময় বলে যে হ্যাঁ, নির্বাচনও হবে, সহিংসতাও হবে, গণতন্ত্রও হবে, সব কিছু একসঙ্গেই যাবে আর কি। মানে আমাদের এখানে যেটা হয় যে এটা সহিংসতায় 5 জন মারা গেলে তখন আমাদের প্রশ্ন হয় যে না, নির্বাচনের পরিবেশ আছে কিনা, তাই না? আমরা তো এটা সবসময় এটা শুনে অভ্যস্ত, কিন্তু ভারতে ওইটা কোনো ফ্যাক্টর না। আগুনও জ্বলছে, ভোটও হচ্ছে, একসঙ্গে দুটা চলে। তো এখন মূল বিষয় হচ্ছে যে দেখেন, এই আপনি যে প্রশ্নটা করলেন যে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটছে, ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সে গত 50 বছর ধরে সবসময় তো খুব একক একটা কর্তৃত্ব ছিল। একসময় বামেদের ছিল, বামরা তো তাই করতো যে তাদের কর্মীরা একসময় কি করতো, যে কোনো এক ভদ্রলোক দেখছেন যে তার বাসা দিয়ে পাশে একটা ফাঁকা জায়গা আছে, একদল ছেলে এসে ব্যাডমিন্টন খেলছে, এরপরের দিন এসে সেটা ঘেরাও করে, তারপরের দিন সেখানে একটা ঘর তুলে ফেলে। এইভাবে তারা জায়গা জমি দখল করত, একেবারে মানুষের গোড়ায় পর্যন্ত হাত দিয়ে ফেলেছিল, যার কারণে বামফ্রন্টের পতনটা সেই। এবং মমতা আসার পর থেকে গত 15 বছরে বামফ্রন্ট তো নাই হয়ে গেছে। কংগ্রেস পশ্চিমবঙ্গের পলিটিক্স নিয়ে হাত ধুয়ে ফেলেছে, দে ওয়াশড দেয়ার হ্যান্ডস। তারা মনে করছে যে এইটা আমাদের জায়গা না, আমরা এটা পারবো না, আর মনে হয় না। কিন্তু এখন বিজেপির যে বিজেপির উত্থানটাকে এই যে একটা আলট্রা, একটা ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচ নিয়ে তারা যেভাবে উঠে আসলো, একটু আগে আপনারা শুভেন্দুর কথা বললেন, শুভেন্দু অধিকারী হেরে গেলেও তাদের কিন্তু একটা প্রভাব থাকবে, তারা ন্যারেটিভগুলো সেট করবে। এবং আপনি দেখেন যে শুভেন্দু তার যে একটা অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে কথা বলে, মানে পলিটিক্যাল ইয়েতে বা প্রতিবেশী দেশ নিয়ে সে যেভাবে কথা বলে, তার মানে সে তার লোকালি পলিটিক্সে সে কি করছে, হ্যাঁ, একই ভায়োলেন্সের যে মনোবৃত্তি, সেটা তো নিশ্চয়ই তার পলিটিক্সে সেটা রিফ্লেকশন হচ্ছে। শুভেন্দুরা মনে করে যে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে পশ্চিমবঙ্গে তারা সরকার গঠনের পথে। এখন বাংলাদেশের সাথে তাদের কূটনীতিটা কি হতে পারে? বাংলাদেশে নতুন সরকার আসার পরে ভারত তো নিজে থেকেই বলেছে, বা ভারত আরও আগে থেকেই বলছিল যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, যে নির্বাচনের মাধ্যমে এটা সরকার গঠিত হলে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে। তো এটাতে আমরা তার প্রথম সিগনিফিক্যান্ট স্টেপটা দেখলাম যে এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তিনি যখন বেগম খালেদা জিয়া বাংলাদেশে মারা যাওয়ার পরে তিনি শোকবার্তা নিয়ে এসেছিলেন, হুইচ ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট মুভ। এবং রিসেন্টলি বিএনপি সরকার গঠন করার পর বাংলাদেশের ফরেন মিনিস্টার ডক্টর খলিলুর রহমান, তিনি দিল্লি সফরও করেছেন, তাদের সঙ্গে এক্সটেন্সিভ আলোচনা হয়েছে। এবং ভারতও চাচ্ছে যে সম্পর্কটাকে স্বাভাবিক করতে। ইটস এ উইন উইন সিচুয়েশন ফর বোথ কান্ট্রিজ। এটা ইজ নট অনলি অফ বাংলাদেশের ইন্টারেস্ট, নট অনলি অফ ইন্ডিয়ান ইন্টারেস্ট। কারণ বাংলাদেশের সঙ্গে তারা যখন সম্পর্কটা খারাপ করলো, এটা বাংলাদেশ করেনি, এটা ভারত করেছে, এটা মনে অন্তর্বর্তী সরকার করেনি। হ্যাঁ, কারণ হচ্ছে ভারত, মানে ভারতের প্রশাসন বা সরকার বাংলাদেশের অভ্যুত্থানকে তারা মেনে নিতে পারছিল না, আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতিকে তারা মেনে নিতে পারছিল না। কিন্তু এখন একটা পয়েন্টে গিয়ে তো তাদের কাজ করতে হবে। সো যেহেতু শেখ হাসিনার পতন পরবর্তী প্রফেসর ইউনূস সরকার ছিল ইমিডিয়েট মানে পোস্ট গভর্নমেন্ট, সো তাদের সঙ্গে তারা সম্পর্ক রাখতে
হয়তো অতটা কমফোর্টেবল দেখায়নি, কারণ তাতে করে ভারতের বন্ধু শেখ হাসিনা বা আওয়ামী লীগ তারা একটু মনক্ষুণ্ণ হতে পারে, এটা টেকনিক্যালি তারা থেকেছে। সো এখন তো আর উপায় নেই, এখন তারা করবে। আমার কাছে যেটা মনে হয় যে ডিপ্লোম্যাসিতে ধরেন এত বড় দেশের কোনো একটা প্রদেশের কি নির্বাচনের ফলাফল হলো, ওইটা হয়তো অত বড় ভূমিকা রাখে না বা রাখতো না। কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন, এখানে কিছু ইফস অ্যান্ড বাটসের প্রশ্ন কিন্তু থেকে যায়, যেহেতু ভারতীয় রাজনীতি গত 15 বছরে ম্যাসিভলি চেঞ্জ হয়ে গেছে। আর ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আমাদের সম্পর্কটা যেহেতু ভারতের অন্য রাষ্ট্রগুলোর চাইতে অনেক বেশি নিবিড়, অনেক নিবিড়, কালচারাল টাইজ, তারপরে ইকোনমিক টাইজ, সব কিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি গভীর। এখানকার বহু মানুষের আত্মীয় স্বজন ওখানে থাকে, ওখানকার অনেক মানুষের আত্মীয় স্বজন এখানে থাকে, তারপরে ওইখানে একটা মুসলিম ফ্যাক্টর আছে, আমাদের একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আমাদের একটা বড় বর্ডার আছে, ভেরি পোরাস বর্ডার, বাণিজ্য আছে, সব কিছু মিলিয়ে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে বিজেপি যতগুলো আসনে বা প্রদেশে তারা ভালো করেছে, আপনি দেখেন আগেরগুলোতে সব জায়গায় কিন্তু মুসলিমরা সাফার করেছে এবং করছে, এবং ওয়েস্ট বেঙ্গলে যে সেটার ব্যতিক্রম হবে আমি এটার মনে করি না, এখনো পর্যন্ত কোনো সাইন নেই। সো এখন বিজেপি ক্ষমতায় আসার পরে যদি ওয়েস্ট বেঙ্গলের মুসলিমদের উপরে নতুন কোনো পারসিকিউশন তৈরি হয়, একটা জিনিস মনে রাখতে হবে যে ভারতে যা কিছু ঘটবে তার একটা স্পিল ওভার ইফেক্ট বাংলাদেশে থাকবে, বাংলাদেশে যা কিছু ঘটবে তার একটা স্পিল ওভার ইফেক্ট ভারতে থাকবে। এটা আমরা চাই বা না চাই, এটা আমাদের চাওয়া না চাওয়ার উপর কিছু নির্ভর করে না। দুই দেশের সরকার হয়তো ভালো সম্পর্ক চায়, কিন্তু সমাজ ব্যবস্থা কিন্তু ডিফারেন্ট। সেখানকার লোকালি তারা কিভাবে অ্যাক্ট করে ওইটাই কিন্তু সেই দেশের সরকারকে অনেক কিছু চিন্তা করতে বাধ্য করায় বা রিথিঙ্ক করতে বাধ্য করায়। সো পশ্চিমবঙ্গে মানে রিলিজিয়াস মাইনরিটি স্পেশালি মুসলমানদের কী অবস্থা দাঁড়াবে সামনের দিনগুলোতে, এইটার উপর নির্ভর করবে যে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যাবে। আমি আবারও বলছি যে বাংলাদেশের সরকার চায় ভালো সম্পর্ক হোক, ভারতের সরকারও হয়তো চায় ভালো সম্পর্ক হোক, কিন্তু ব্যাপারটা শুধুই সরকারের সীমাবদ্ধ না। হ্যাঁ, কারণ সরকারগুলোকেও কিন্তু ইন্টারনাল পলিটিক্সের ব্যাপারটা মাথায় রাখতে হয়। সো সেটা কতটুকু কিভাবে ওই ডাইনামিক্সটা ফাংশন করবে, এইটা আমরা হয়তো বিজেপির আচরণ এবং মুসলিমদের অবস্থা দেখে সামনের দিনগুলোতে আমরা অনুমান করতে পারবো বা দেখতে পারবো। তবে আমি যেটা অনুমান করি যে ব্যাপারটা যে একেবারে খুব ইজি রাইড হবে মুসলিমদের জন্য বা বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপের জন্য, সেরকম কোনো আমি লক্ষণ দেখি না বলতে এই জন্য যে ভারত এখনো মনে করে বাংলাদেশে ভারতের একমাত্র টেস্টেড অ্যালাই হচ্ছে আওয়ামী লীগ। ভারত এই ধারণা থেকে যতদিন বেরিয়ে আসতে না পারবে ততদিন পর্যন্ত এখানে আমি হয়তো একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, কিন্তু ভেতরে ভেতরে যে অন্য কোনো ন্যারেটিভ পুশ করা হবে না, এই ব্যাপারটা নিয়ে আমি নিশ্চিত নই। জি, ধন্যবাদ মোর্শেদ হাসিব। আমরা যদি বাংলাদেশের সর্বশেষ জাতীয় নির্বাচনের দিকে তাকাই, আমরা দেখবেন যে বাংলাদেশে সীমান্তবর্তী এরিয়াগুলোতে জামাতে ইসলাম বা তাদের যে জোট আছে তারা ভালো করেছে। এখন আবার পশ্চিমবঙ্গে আবার সেখানে বিজেপি তারা ভালো করলো। এটার কি টিট ফর টেট কিনা? টিট ফর ট্যাট কিনা এটা অ্যানালাইসিস করা খুব কঠিন, কারণ হচ্ছে বিজেপির নেচার একরকম, জামাতের নেচার একরকম। আমরা দুইটাকে একটা মোটা দাগে মিলিয়ে ফেলি। বিজেপি অনেক বেশি এগ্রেসিভ, জামাত ইসলামী ওই পরিমাণ এগ্রেসিভ হতে পারে নাই। বাংলাদেশে মুক্তিযুদ্ধ ভালোবাসার মানুষজন আছে, তাই মুক্তিযুদ্ধকে আমরা লিটারালি ক্যারি করি, সেটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হচ্ছে পারে বাংলাদেশের মানুষ খুব এক্সট্রিম কোনো কিছু পছন্দ করে না, মানে এক্সট্রিম লেফট কিংবা এক্সট্রিম রাইট এই থটটাকে ওনারা পছন্দ করে না। যদি কোনো কারণে বাংলাদেশ ভারতের সমান না হোক, অর্ধেক দেশ হতো এবং প্রাদেশিক রাজনীতির গুরুত্বটা থাকতো কিংবা প্রদেশভিত্তিক গভর্নমেন্ট ব্যবস্থা থাকতো, তখন কিন্তু বিষয়টা অন্যরকমভাবে ভাবতে হতো। তো যেহেতু সীমান্ত এলাকাগুলোয় জামাত ভালো করেছে, আপনি এটা ঠিকই বলেছেন। তো সেই হিসাবে বিজেপি যেহেতু পশ্চিমবঙ্গে ভালো করে, তাহলে তো ভালো হলো একদিক দিয়ে। মানে প্রচলিত যে ধারণা আছে সেখানে মানে মাইনাসে প্লাস হয়ে গেল, সেই জায়গাটা তো একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর। আকবর ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই যে জায়গাটায় ভারত দ্বিধান্বিত, এবং ভারতীয় পররাষ্ট্র সচিবের সাথে গেল বছর একটা আলোচনায় আমি সরাসরি কথা বলেছি, এবং আমরা আরও কয়েকজন সাংবাদিক ছিলাম সেখানে। তারা বলেছে যে ভোটের পরে নতুন সরকারের সাথে তারা নতুন করে স্টার্ট করতে চায়। তার মানে অনেক কিছু হতে পারে। এক,
তারা অতীতে যাদেরকে সমর্থন দিয়েছে সে একদম একচোখা সমর্থন, সেটা হয়তো বা তাদের জন্য অ্যানালাইসিস যেটা এইখান থেকে গ্রাউন্ড রিয়েলিটি গিয়েছে সেটা সঠিক ছিল না, কিংবা সেখানে ত্রুটি ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে তার মানুষের সাথে কাজ করতে হবে, শুধুমাত্র একটি দল কিংবা এক চোখা যে কূটনীতি সেটা তা খুব বেশি কাজে দেয় না, সেটা একটা জিনিস হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পারে যে আমি একটা অ্যাসাইনমেন্টে ছিলাম, খুব স্পেসিফিকলি অর্গানাইজেশনের নামটা না বলি, কিন্তু অ্যাসাইনমেন্টের কথাটা না বললেই পারছি না। সেই অ্যাসাইনমেন্টে একটা সমীক্ষা উঠে এসেছে, সেখানে অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রতিষ্ঠানটি বলছে যে বাংলাদেশে তরুণদের চীনমুখী হওয়ার একটা প্রবণতা বাড়ছে, সেটা ছিল 74.something, এবং ভারত বিমুখ হওয়ার প্রবণতা বাড়ছে, মানে ভারতের সাথে সম্পর্ক কিংবা আন্ডারস্ট্যান্ডিং কিংবা ভারতের প্রতি শ্রদ্ধাবোধ প্রতিবেশী হিসেবে সেটা মাইনাস দিকে যাচ্ছে, এবং সেটা বেশ 74-এর 3 ভাগের 1 ভাগ ছিল। আমি ইন পার্টিকুলার সংখ্যাটা বলতে চাই না। সেটা আমি টুইট করেছিলাম, হ্যাঁ, যে আমরা একটা অ্যাসাইনমেন্টে আসলাম, টুইটটা এরকম। তো সঙ্গে সঙ্গে একটা সুনির্দিষ্ট স্থান থেকে ফোন আসলো, হ্যাঁ ভাইয়া তোমরা এটা কি বলতে চাও, এটা কেমন হইলো, বিষয়টা তো এটা প্রভোকেটিং হয়ে গেল। তো আমি বললাম যে এটা আমি প্রভোকেটিং করছি না, তো বাস্তবতাকে মেনে নিতে চায় মানে না। আমি একটা আলোচনা আসছে, এটা একটা সংগঠনের থিঙ্ক ট্যাঙ্ক, তাদের স্টাডি, আমি জাস্ট একটা সংখ্যা তুলে ধরলাম। তার মানে হচ্ছে বাংলাদেশকে হারানোর ভয় একটা আছে, এটা যদি খুব সাদামাটাভাবে চিন্তা করি। আর একটা হচ্ছে কি, তাদেরকেও আমাদেরকেও তাদের দরকার। আপনি অন্তর্বর্তী সরকারের সময় চিকিৎসার জন্য চীনের দরজা খোলা হয়েছিল, কিন্তু সেটা খুব বেশি কাজে দেয়নি কেন? এক, তাদের ভাষা এখানকার সাধারণ মানুষ বোঝে না, সে দেশে, হ্যাঁ দূরত্ব যাই হোক, ভাষা বোঝে না, সেখানে খাবার দাবারের হালাল হারামের একটা বিষয় বসে। আমি এই জায়গাটা খাদ্যাভ্যাসের একটা বড় বৈপরীত্য আছে। হ্যাঁ, তো সেই জায়গায় একটা বিষয় আছে, এবং সেটা ধরেন হিন্দিতে বললেও হোক কিংবা যে কোনো ভাষায় বললেও হোক, ভাত মাছ ডাল তো সব জায়গায় পাওয়া যায়, হ্যাঁ, চীনে তো ভাত মাছ ডালটা অ্যাভেলেবেল না। ফলে এই যে বিষয়গুলো সেইটা আসলে ওনারাও বুঝতে পেরেছে, কারণ তাদের ফাইন্যান্সিয়ালি লস হয়েছে, কারণ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ ভারত যায়, এবং বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক অর্থ ভারত আয় করে শুধুমাত্র ভিসা দিয়ে। 1.5 বছরে সেটা হয়নি। হয়তো পশ্চিমবঙ্গ নির্বাচনের পরে তারা ভিসাটা ইজি করে দিবে, তারা নিয়মিত বলছে। আমার ধারণা সামনে আরেকটা রাজ্যের নির্বাচন আছে, সেটার পরে হয়তো বা আরও তারা ওপেন আপ করবে। তো ফাইন্যান্সিয়ালি তারা লুজার, বন্ধুত্ব তারা হারিয়েছে, দক্ষিণ এশিয়ায় তাদের খুব বেশি বন্ধু নাই, এটা সবাই বলছে। আমরা খুব সম্প্রতি পাকিস্তানের যে রোলটা দেখতে পাচ্ছি, সব কিছু মিলিয়ে আমাদেরকে ছাড়া তাদের আসলে খুব বেশি উপায় নেই, এবং আমাদেরও তাদের সহযোগিতা প্রয়োজন। সেই জায়গাটা থেকে ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ কি চায়। জি, ধন্যবাদ আকবর হোসেন। মানে পশ্চিমবঙ্গে বাম রাজনীতি, তারপরে হলো কংগ্রেস একেবারেই নাই হয়ে গেল, এখন তৃণমূলের এই অবস্থা, সেখানে একেবারেই দক্ষিণপন্থী দলের ভয়াবহ উত্থান। বাংলাদেশের যারা সেকুলার আছে তারা ওই দেশের দক্ষিণপন্থীদেরকে মেনে নিচ্ছে, কিন্তু বাংলাদেশের দক্ষিণপন্থীদেরকে মেনে নিতে চায় না। এইটার কারণটা কি? এই যে মনস্তাত্ত্বিক এইটার মানে একাডেমিক ডিসকাশনটা বা বোঝাপড়াটা কি হতে পারে? এটা অবশ্য আমিও বুঝি না যে এটার মানে তত্ত্বটা আসলে কোথায়। মানে দেখুন যে দক্ষিণপন্থার উত্থানটা কখন হয়? দক্ষিণপন্থার উত্থানটা হবে যখন আপনি দেখবেন যে আপনার লিবারেল পলিটিক্যাল ফোর্সগুলো সাপ্রেসড হয়ে যাচ্ছে, তখন অবধারিতভাবে মানে আমাদের মতো দেশগুলোতে একটা দক্ষিণপন্থার উত্থান হবেই হবে। আমি শুধু এখানকার কথা বলবো না, আমি ওয়ার্ল্ড পলিটিক্সের কথাই আপনাকে ধরি। আপনি দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে যারা স্বৈর শাসক বা এরকম ফ্যাসিস্ট লাইক রেজিম ছিল মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোতে, তাদের বেশিরভাগই কিন্তু সেকুলার ছিল, বেশিরভাগ। আপনি তিউনিসিয়ার বেন আলীর কথা ধরেন, সেকুলার ছিল। মিশরের হোসনি মোবারক, ইরাকের সাদ্দাম হুসেন, সিরিয়ার সর্বশেষ বাশার আল আসাদ, এরা কিন্তু গাদ্দাফি, এরা কিন্তু সব মোরলেস সেকুলার ছিল। এবং এই দেশগুলোতে দেখেন ঠিক যখন তাদের পতন হলো, ওখানে কিন্তু একটা ইসলামিজমের একটা রাইজ হলো, তাই না? একটা মানে রাডিক্যাল ফোর্স সেখানে উঠলো। ইরাক তো দখল করে নিল আল কায়দা, সিরিয়াতেও তাই। আল শারা এখন যিনি সিরিয়ান লিডার হচ্ছেন, উনি তো একসময় আল কায়দার নেতা ছিলেন। মিশরে 40 বছর পর মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় চলে আসলো। সিনারিওটা কিন্তু এরকম, কারণ এই শাসকগুলো মুসলিম ইয়েগুলো তারা কোনো লিবারেল পলিটিক্যাল ফোর্সকে সেখানে অপারেট করতে দেয় নাই।
টু সাম এক্সটেন্ট বাংলাদেশেও এটা ঘটেছে, আমি বলবো বাংলাদেশও এটার বাইরে না। ভারতের ক্ষেত্রেও এটা হচ্ছে যে ভারত, আমরা বাম ফ্রন্টকে পশ্চিমবঙ্গে আপনার কমিউনিস্টরা মনে করে কি, দেখেন তারা সবসময় একটা শব্দ ব্যবহার করে, অন্যদেরকে তারা প্রতিক্রিয়াশীল বলে, তারা নিজেদেরকে তারা ভাবে তারা প্রগতিশীল আর অন্যরা হচ্ছে প্রতিক্রিয়াশীল। তো সেই বাম ফ্রন্ট পশ্চিমবঙ্গে তো বিরোধী রাজনীতি নাই করে দিয়েছিল। মমতা ব্যানার্জি তো ফাইট করে তৃণমূলের এগেনস্টে এসে এত বছর পরে সে দাঁড়িয়েছিল। একই কাজটা করলো কিন্তু আবার মমতা, মানে সেখানেও সে অন্য কাউকে স্পেস দেয় নাই। সো আপনি যদি কাউকে স্পেস না দেন, অন্যরা তখন তার গায়ের জোরে স্পেস তৈরি করার চেষ্টা করবে এবং সে যখন জিতে আসবে সেটার চেহারাটা হবে অন্যরকম। বিজেপির ক্ষেত্রেও সেটাই হয়েছে, যে এই দক্ষিণপন্থার উত্থানটা ভারতে বিভিন্ন জায়গায়, বা আমি পশ্চিমবঙ্গের কথা যদি সেটা বলি, আর বাংলাদেশের মানুষের একটা অংশের মধ্যে আপনি দেখবেন যে খুব কলকাতা প্রেমী, একটা কলকাতা ঘরানা, কলকাতার স্কুল অফ থট, এরকম একটা ব্যাপার আছে। এবং একটা সময় তো আপনি দেখবেন যে বাংলাদেশের একটা অংশের আরবান এডুকেটেড ক্লাসের মধ্যে তারা কলকাতার টোনে কথা বললে এটাকে একটা আভিজাত্যের বহিঃপ্রকাশ হিসাবে প্রেজেন্ট করা হতো। মানে ওই টোনে কথা বলতে হবে, তাহলে পরে আপনি যে একটু শিক্ষিত ক্লাসে বিলং করেন, হ্যাঁ, তো একটু আলাদা ওই জিনিসটা তারা মানে প্রচার করতে চাইতো আর কি। সো তাদের কাছে মনে হয় যেন ভারতে যা কিছুই ঘটবে সেটা নিয়ে তারা ক্রিটিক্যাল না। কেন ক্রিটিক্যাল না? কারণ ওনাদের একটা সংযোগ ভারতের সঙ্গে আছে। তারা সেখানে সাহিত্য সমাবেশে যায়, তারা সেখানে বিভিন্ন সিভিল সোসাইটি গ্যাদারিংয়ে যায়, বিভিন্ন ট্রেনিংয়ে যায়, বিভিন্ন ওয়ার্কশপে যায়। তো তাদেরকে তো ওই যোগাযোগটা মেনটেন করতে হবে। তারা যদি ভারতের দক্ষিণপন্থা নিয়ে খুব বেশি ক্রিটিক্যাল হয়, তাহলে তো তারা ওই জায়গাটা থেকে ছিটকে পড়বে। অর্থাৎ একসাথে দুটো দেশকে ভালোবাসতে হবে, হয়তো ব্যাপারটা তাই, হ্যাঁ ব্যাপারটা তাই। সেই জন্য ভারতে দক্ষিণপন্থার উত্থান হলে তাদের চোখে লাগে না, আর বাংলাদেশে হলে তাদের চোখে লাগে। ওকে, এই ধন্যবাদ আপনাকে। এই কারণে আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি, সেটাতে কি গরমিল আছে? এটা কি আকাশ পাতাল নাকি 19-20? খুবই, আপনার প্রশ্নগুলো খুব কঠিন হচ্ছে আমার জন্য উত্তর দেওয়া, তারপরে আমি চেষ্টা করছি। আকাশ পাতাল, গরমিল, 19-20 এগুলো তো সাধারণভাবে মানুষ বলছে, এখন সমালোচনার জন্য বলছে নাকি কি কারণে বলতে চাই না, কিন্তু দেখেন ট্রাম্প প্রশাসনের টার্গেট হচ্ছে যে আপনার সাথে আমার সম্পর্ক হচ্ছে লেনদেনের, আপনি দিবেন আমি নিব, অথবা আমি নিব আপনি দিবেন, মানে দিন শেষে উনিই পাবে, মানে যুক্তরাষ্ট্রেই পাবে। উনি যে বলেছেন যে মেক আমেরিকা গ্রেট এগেন, সেইটার আদলে তার এই ট্যারিফ ডিল, রেসিপ্রোকাল ট্যারিফ যেটা বলে, মানে শুল্ক চুক্তি, আর্ট যেটাকে বলা হয়, সেখানে অনেকগুলো জায়গা আছে যেখানে বাংলাদেশকে এক অর্থে বেশি দিতে হবে, কারণ বাংলাদেশের সাথে যে বাণিজ্যিক ঘাটতি আছে সেটা দুইটাকে সমান সমান আনতে হবে। এখন এটা তো আসলে খুবই একটা অস্বাভাবিক বিষয় এই কারণে, কারণ ওনারা যে কাপড় চোপড়গুলো পরেন সেই কাপড় চোপড়গুলো আমাদের দেশ থেকে যায়, কারণ হচ্ছে গিয়ে এগুলোর মূল্য কম, মজুরি কম দিতে হয়, তারা এখান থেকে মুনাফা করে, কিন্তু সেই কারণে তারা মনে করছেন তারা পিছিয়ে পড়ছে। এখন তারা আমাদেরকে ওইখান থেকে কিনতে হবে। আমাদেরকে কি কিনতে হবে? আমাদেরকে বোয়িং কিনতে হবে, আমাদেরকে কৃষিজ পণ্য কিনতে হবে, যেমন কৃষিজ পণ্য কিনতে হবে যেটা আসলে আমাদের এখানে চাষাবাদ করলে মাটির গুণগত মান এবং তার উর্বর শক্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে। অন্যান্য দেশেও যেটা হয়েছে, কিন্তু আমরা যেহেতু চুক্তিটা করেছি, চুক্তির সবচেয়ে বড় সেন্সিটিভ জায়গাটা হচ্ছে আমি, অর্থাৎ বাংলাদেশ যদি মনে করে যে তৃতীয় কোনো দেশ থেকে সে কিছু একটা কিনবে, কোনো একটা পণ্য নিবে কিংবা কোনো একটা সেবা নিবে, সেই সেবাটি কিংবা পণ্যটি যুক্তরাষ্ট্র যদি মনে করে খুব সহজভাবে যে আমার জন্য হুমকি হচ্ছে, তাহলে বাংলাদেশেরই পারবে না, এবং বাংলাদেশ সেই জায়গাটায় সাইন করে আসছে। এটি হচ্ছে সবচেয়ে বড় সংকট। অর্থাৎ আমার যে সভরেন সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত আমি নিব, মানে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা যেমন একটা স্লোগান ছিল, তেমনি আমার যে প্রয়োজন, দেশের জন্য যা প্রয়োজন, দেশের জন্য যে পণ্য প্রয়োজন, দেশের জন্য যে প্রযুক্তি প্রয়োজন, দেশের জন্য যে সেবা প্রয়োজন, সেটা যদি অন্য কারো কাছ থেকে নেওয়া হয় এবং যুক্তরাষ্ট্র যদি তার থ্রেট ফিল করে, হুমকি ফিল করে এবং মনে করে যে তার জাতীয় নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এটা হুমকি, তাহলে বাংলাদেশ সেখান থেকে পিছিয়ে আসবে। এবং এটা কি এরকম একটা ব্যাপার আছে যে এটা যে শুধু যে কোনো জায়গা থেকে কিনবেন তা না, যেগুলো বাজার অর্থনীতির দেশ না ওইখান থেকে বাজার অর্থনীতির দেশ না বলতে তারা মনে হয় বোঝাচ্ছে রাশিয়া, চীন, এদেরকে বোঝাচ্ছে, খুব তার রাইভাল। মানে সোজা কথা, আমি যেখানে বলবো তুমি সেখান থেকেই নিবা, নাহলে নিবা না।
যেমন ধরেন একটা বিষয় একটু উল্লেখ করি, যেমন বাংলাদেশ পোর্টে যে একটা সফটওয়্যার ব্যবহার করা হয়, যে সফটওয়্যারটা মূলত ওই জাহাজে কোন পণ্য উঠলো, সে পণ্য কার জন্য কেনা হয়েছে, কত টাকা দিয়ে কেনা হয়েছে, ডিটেল সহ এটা যে দেশে গিয়ে পৌঁছাবে ওই পর্যন্ত সফটওয়্যারটা আমরা ফাংশন করি। ওই সফটওয়্যারটা যদি চীনের হয়ে থাকে তাহলে আপনি সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন না আমেরিকার সাথে কোনো সম্পর্কের ক্ষেত্রে, কোনো লেনদেনের ক্ষেত্রে। কেন? তাহলে আমেরিকার পণ্যের বিস্তারিত ওইখানে ওই তো ইনভয়েসে লেখা থাকবে, এবং আমেরিকা যদি মনে করে যে এটা একটা হুমকি এবং তার তথ্য পাচার হয়ে যাচ্ছে, সে মনে করতেই পারে, প্রতিযোগিতার বাজারে সে মনে করতেই পারে। বিশেষ করে আমেরিকা থেকে যখন আপনি কোনো ডিফেন্স আর্টিকেল কিনবেন, মানে যেন প্রতিরক্ষা সামরিক কিছু কিনেন কিংবা কোনো কিছু লেনদেন করেন, যেটা খুচরা যন্ত্রাংশ যাতায়াত করে, তাহলে ওই সফটওয়্যার দিয়ে ওইটা করতে পারবেন না। কিন্তু আপনার পোর্টে তো দ্বিতীয় অন্য কোনো সফটওয়্যার নেই, তাহলে কি আপনি সফটওয়্যারটা ফেলে দিবেন? তাহলে বাংলাদেশ কি নতুন করে সফটওয়্যার, তার মানে তাহলে দুইটা সফটওয়্যার ব্যবহার তখন কি করতে দুইটা হবে? সফটওয়্যার হবে? তখন চীন যদি বলে যে না তুমি এটা করতে পারবে না, তাহলে আমার পণ্য কেন তুমি আমেরিকান জাহাজে দিচ্ছ? এই অনেকগুলো জাহাজের যে ইন্স্যুরেন্স সেগুলো তো আমেরিকান ভিত্তিক, যেগুলো আসে যাতায়াত পণ্য নিয়ে যাতায়াত করে, আমার পণ্য আমার জাহাজে দিতে হবে, আমার দেশে প্রতিষ্ঠানে। এরকম কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে বাংলাদেশ কেন তখন আলোচনা করেনি, কিংবা বাংলাদেশ আলোচনা করলে আসলে বাংলাদেশের জন্য কি প্রেশার ছিল, অন্য কোনো উপায় ছিল কিনা। এবং এটা যে আসলে বাংলাদেশ খুব খুশি খুশি মনে করেছে, আমার কাছে মনে হয় না। এটা একবার আমার ব্যক্তিগত ধারণা, এই ধারণার সাথে আমার ভুলও হতে পারে। এটা আসলে ট্রাম্প বাকি দেশগুলোর মতোই বাংলাদেশকে মানে এক ধরনের মাথায় বন্দুক ঠেকিয়ে করিয়ে নিয়েছে, যেটা সে বাকি দেশগুলোর সাথে করেছে, ভিয়েতনামের সাথে করেছে, সে ইন্দোনেশিয়ার সাথে করেছে। সে আজকে দেখবেন এটা বাংলাদেশের সবচেয়ে বড় দৈনিকে একটা বিস্তারিত লেখাও এসছে যে আমরা কতটুকু দিলাম, কতটুকু নিলাম, আমরাই কি শুধু দিলাম নাকি নিলাম সামান্য। হ্যাঁ, তো ট্রাম্প প্রশাসন হচ্ছে ট্রানজ্যাকশনাল বডি, আপনি দিবেন নয় নিবেন, মানে আপনিই দিবেন দিন শেষে আর কি। তো সেই জায়গাটা থেকে এখন হাইকোর্টে কে রিড করেছে আমি জানি না, তারা যদি এটা বিশ্লেষণ, চুক্তিটি পুরোপুরি বিশ্লেষণ করে থাকে, বুঝে থাকে, ফাইন। কিন্তু এটি মনে হয় রেকটিফাই করার সময় চলে গেছে। এখন আপনি যদি আবার এখান থেকে সরেও আসেন, তাহলে ওই যে শুরুতে যে আপনার উপর 37% শুল্ক আরোপ করেছিল সেটা কিন্তু আসবে। মানে আপনি এটা একটা দিল্লির লাড্ডুর মতো হয়ে গেছে, খাইলেও বিপদ, না খাইলেও বলবো আহা মিস হয়ে গেল কিংবা কি হইলো। তো এই জায়গাটায় বাংলাদেশ সামনে কি করতে পারে আমি জানি না। রাজনৈতিক সরকার যেহেতু আসছে, সংসদে এটা নিয়ে আলোচনা করার কথা উঠেছেন, রুমিন ফারহানা তুলেছেন, সংসদে এটা নিয়ে আলোচনা করা হোক। এবং নির্বাচনের কয়েকদিন আগেই কিন্তু যুক্তরাষ্ট্রের বাণিজ্য অধিদপ্তর তারা মনে করেছিল সরকার যেই গঠন করুক তাদের সাথে আলোচনা করতে হবে, এবং তারা আলোচনা করেছে। তখন ওই বিএনপি কিংবা জামাত ইসলামী তারা কি আলোচনা করেছে, কি বোঝাচ্ছে, সেটা তারা অত বিস্তারিত তারা প্রেস রিলিজেও দেয়নি, সংবাদেও বলেনি, প্রচারও হয়নি। ফলে তারা যদি এখন বিষয়টা নিয়ে একটু আবার রিথিঙ্ক করে এবং আমেরিকাকে বলে যে তোমার সাথেই তো সম্পর্ক সবার, আমরাও তার বাহির না, কিন্তু আমাদেরকেও আমাদের জায়গাটা, সার্বভৌমত্বের জায়গাটা সম্মান করা উচিত, সেই জায়গাটা থেকে মনে একটা কিছু হতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আকবর হোসেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সেন্ট মার্টিন ঘিরে যে যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দিয়ে দেয়া হচ্ছে, তারপরে আবার এই ট্যারিফ নিয়ে এই যে অসম চুক্তি, মানে এটাকে অ্যাভয়েড করা যেত কিনা, বা আরো সমান সমান উইন উইন সিচুয়েশনে এই চুক্তিটা করা যেত কিনা, বা বলা হচ্ছে কি এটাকে গোপন চুক্তি? না, গোপন চুক্তি মানে কোন অর্থে গোপন আমি ঠিক বুঝতে পারছি না। কারণ প্রথম কথা হচ্ছে এই চুক্তিটা ইটস এটা একটা রাজনৈতিক ব্যাপার। এই চুক্তি করাটা এখানে যতটা না আর্থিক ইন্টারেস্ট জড়িত, তার সাথে ব্যাপারটা কিন্তু পলিটিক্যাল, এটা মাথায় রাখতে হবে। তো এই নতুন সরকারের, অন্তর্বর্তী সরকারের যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যিনি ইন্টারিম গভর্নমেন্টের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, উনি তো আপনাদেরকে প্রকাশ্যেই বলেছেন যে এই চুক্তি করার আগে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলাপ করেছি আমরা, অন রেকর্ড বলেছেন। তো উনি তো এই সরকারের মন্ত্রী, এবং সেটার কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি। তো দেন ওয়াই? তাহলে এখন মোর্শেদ যেটা বললেন, আমি ওনার সঙ্গে একমত। এই চুক্তিটাকে আপনারা পার্লামেন্টে নিয়ে যান, এটাকে মানে ডিসক্লোজ করেন যে কি আছে, সবাই জানো কি আছে, এটা তো আমরা জানতে পারছি মানে মিডিয়ার মাধ্যমে। তারপর এটা পার্লামেন্টের মাধ্যমেই হোক, সেখানে ডিবেট হোক, দেখি এটার পক্ষে বিপক্ষে কি যুক্তি আছে, কারা যুক্তি দেয়,
সেটা কি তারা করবে গভর্নমেন্ট? যদি না করে এটা, তাহলে আমি বুঝবো যে ঠিক আছে, এই সরকারেরও সায় আছে এই চুক্তির পেছনে। আর যদি ওনারা এটা পার্লামেন্টে নিয়ে ডিবেটে নেয়, তাদের কিছু করার নাই, এখন এই চুক্তি থেকে তারা সরে আসতে পারবে না। বাট অন্তত আমরা এতটুকু বুঝবো যে গভর্নমেন্ট ইজ ট্রান্সপারেন্ট এবং তারা হয়তো ব্যাপারটা নিয়ে অতটা হ্যাপি না। আমি এই ব্যাপারটাকে ওইভাবে মানে ইন্টারপ্রেট হয়তো করতে পারবো। আর দেখেন, এই বাণিজ্য চুক্তিটা, দিস ইজ ভেরি ভেরি সিরিয়াস ফ্রম আমেরিকান পয়েন্ট অফ ভিউ। এটা কোনো মানে হালকা বিষয় না। কয়েকদিন আগে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি ঢাকায় একটা অনুষ্ঠানে বলেছেন যে, আমি কোট করছি, উনি ইংরেজিতে যেটা বলেছেন বাংলায় এটা, যে আপনি যদি আমাদের কাছে পণ্য বিক্রি করতে চান তাহলে আমাদের কাছ থেকেও পণ্য কেনার চেষ্টা করতে হবে। অতীতে কিন্তু কোনো মার্কিন সরকারগুলো কিন্তু এই কথা বলে নাই। যে আমাদের তো একটা ব্যাপার ছিল যে আমরা সবসময় মানে আমেরিকা এক্সপোর্ট করব। এখন তারা তাদের দেশের ইন্টারেস্ট দেখেছে, আমরা আমাদের ইন্টারেস্টটা কতটুকু সেখানে প্রোটেক্ট করতে পেরেছি, লেটস ডিসকাস। যদি না পেরে থাকি তাহলে কেন করতে পারি নাই? তাহলে আমাদের সেখানে কি কি বিসর্জন দেওয়া লাগতো যদি সেটা আমরা করতাম, অর এখনও কি আমরা সেটা বাদ দিয়ে ওই বিসর্জন দিতে আমরা রাজি আছি কিনা, সেটাও আলোচনা করা যেতে পারে। কিন্তু ব্যাপারটা যে একেবারে গোপন কোনো চুক্তি, যে আমেরিকা বহু দেশের সঙ্গে এই ধরনের চুক্তি করেছে, হয়তো টার্মস টিওয়ারটা ডিফারেন্ট, টার্মস অফ প্রেফারেন্সটা ডিফারেন্ট। বাংলাদেশের সঙ্গে যেরকম হয়েছে এরকম হয় না, বাট কাছাকাছি হয়েছে, কম বেশি হয়েছে। সো এইটা সংসদে আসুক, আমরা দেখি, ডিবেট হোক, সরকার বা বিরোধী দল যারা আছে যুক্তি তুলে ধরুক, আমরা ওনাদের যুক্তি শুনি, তাহলে আমরাও বুঝতে পারবো যে হ্যাঁ, হোয়াট ওয়েন্ট রং। জি, ধন্যবাদ। মোর্শেদ হাসিব, আমাদের আজকেও 17টি শিশুর মৃত্যু হয়েছে হামের কারণে, অথচ আমরা মানে হার্ম ফ্রি কান্ট্রির দিকে যাচ্ছিলাম। হঠাৎ করেই এই আউটব্রেক, বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় যে টিকা কেনাকাটায় দুর্বলতার কারণে এইটার মানে সাফারার হচ্ছে আমাদের শিশুরা। হ্যাঁ, মানে মূলত ডেইলি স্টারে একটা খবর আসছে এ সংক্রান্ত। সেখান থেকে সায়েন্স অর্গ নামে একটা অনলাইন আছে, তারা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন খবর প্রচার করে থাকে। সেখানে আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের সময় ইউনিসেফ সতর্ক করেছিল যে যদি এই টিকাটা বিষয়টা নিয়মিত দিতে হয় এবং আপনারা এটা একটা সার্টেন নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। তো আপনারা যদি বাইরে থেকে কিনতে চান কিনতে পারেন, কিন্তু এইটা আপনারা সংকটে পড়বেন। তো অন্তর্বর্তী সরকার সেখানে দাবি করেছে যে তারা স্বচ্ছতার সাথে কাজটা করতে গিয়ে, ওপেন টেন্ডার করতে গিয়ে ইউনিসেফের কাছ থেকে টিকা নেয়নি, এবং তার ফলাফল হচ্ছে টিকা কেনা হয় না, এবং টিকা যেহেতু কেনা হয় না এবং টিকা দেওয়া হয়নি, ফলে আসলে শিশুরা মারা যাচ্ছে। খবরটি খুবই দুঃখের, যেহেতু আমিও একজন বাবা, তো আমার জন্য খুব খারাপ লাগে। এবং আমারও মনে শঙ্কা জাগে যে আসলে কি হবে সামনে। মানে যখন আমার সন্তান অসুস্থ হবে তখন তো তার সুচিকিৎসা নিশ্চিত করা আমার জন্য জরুরি। সেই চিকিৎসা নিশ্চিত করতে গিয়ে আরও অসুস্থতা, সেটা একটা বিষয় থাকে, এবং এটা যেহেতু ছড়িয়ে পড়ে, তো সেই জায়গাটা সংকট। এখন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে প্রশ্ন করা উচিত যে আসলে আপনারা এটা কেন করেছেন, কোন যুক্তিতে, এবং এই যে এতগুলো শিশু মারা যাচ্ছে, আজকে পর্যন্ত 300টি শিশু মারা গেছে, তো সেটার দায়ভার কে নিবে? আজকে পর্যন্ত 311। এটা দায়ভার কে নিবে? এটা তো মানে হ্যাঁ, তারা বললো যে আমরা তো বুঝি না কিংবা কিছু একটা। শুনি, তাদের উত্তর শুনি, তাদের কাছ থেকে শুনতে চাই। মানে মানুষ হিসাবে এটা আমাকে খুবই মানে পীড়া দিয়েছে। মানে আমি এই খবরটা অ্যাভয়েড করে অন্যান্য খবর পড়ি, কারণ আমি আসলে বাস্তবতা যেটা সেটা নিতে পারি না। এটা আমার পক্ষে নেওয়া সম্ভব না। আমাদের সন্তান আছে, একটা বয়স 4 বছর, একটা বয়স 14 বছর। তাদের মধ্যে যদি কারো মানে যে কারো যদি হয়, আমার ঠিক তখন, এবং এই খবরটি পড়তে গিয়ে আমার করোনার সময়কার কথা মনে পড়ে, যে যখন আসলে করোনার সময় অসহায়ের মতো মানুষ টিকার পেছনে ছুটতো, এবং ছোটবেলা থেকে আমরা শুনে আসছি যে বাংলাদেশে হাম নাই, এটা নাই, সেটা নাই, ম্যালেরিয়া চলেছে, সবাই ফেরত আসছে। বাণিজ্য সচিব কিন্তু ম্যালেরিয়া মারা গেছে, ওনার কোথায় একটা প্রোগ্রামে গিয়েছিলেন, সেখানে আফ্রিকাতে প্রোগ্রাম। ঠিক আছে, বুঝলাম, উনি দেশে ম্যালেরিয়া মশার কামড় খেয়ে মারা যাননি, এবং তার বয়স ছিল কিংবা অন্য রোগ ছিল, কিন্তু হাম তো ছড়িয়ে পড়ছে, এবং ওনারা নিশ্চুপ, ওনাদের কোনো মানে দায়ভার নাই যে ঠিক আছে ভাই আমার ভুল হয়েছে কিংবা কিছু একটা। মানে বিষয়টা এরকম যে আমার তো সরকার শেষ, এটা এখন আমার দেখার বিষয় না। আকবর হোসেন, আমরা মানে আমি স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বললাম, আমরা কয়েকটা শো করেছি এই বিষয়টা নিয়ে।
সেখানে প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের সাথে যেটা বলেছেন সেটা হলো যে ইউনিসেফও এক প্রকার রিজিড ছিল যে তারা মানে টাকা অগ্রিম না দিলে তারা টিকা দিবে না, এরকম একটা পরিস্থিতিও কিন্তু তৈরি হয়েছিল, সেটা পর্দার আড়ালে। অন্তর্বর্তী সরকার চাইলে এটা ওপেন টেন্ডারে না গিয়ে মানে যা করা দরকার তা করতে পারতো কিনা? করতে পারা তো উচিত ছিল। এখন যেহেতু সেটা হয় নাই বলে বিভিন্ন অভিযোগ আসছে, আমি মনে করি এটার একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। কারণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে ওই মিনিস্ট্রিতে বা ওই জায়গায় যারা দায়িত্বে ছিলেন তারা তো এখনও আছেন, তারা মারাও যাননি বা দেশেও আছেন। সো সরকারের উচিত হবে একটা সায়েন্টিফিক দুইটা কমিটি করতে পারে। একটা সায়েন্টিফিক কমিটি, সে সায়েন্টিফিক কমিটিটা দেখবে যে আমাদের এই যে হামের যে প্রাদুর্ভাব যেটা হচ্ছে, সব কিন্তু হামে মারা যায়নি, হামের উপসর্গে বহু মানুষ মারা গেছে। অনেক বাচ্চা আক্রান্ত হয়েছে যাদের টিকা নেওয়ার বয়স হয়নি, আবার অনেক বয়স্ক ব্যক্তি আক্রান্ত হয়েছে যাদের হাম হওয়ার কথা না। তাহলে আমাদের কি এখানে কোনো নতুন ভ্যারিয়েন্টের উদ্ভব হলো কি না, এটা একটা সায়েন্টিফিক কমিটির মাধ্যমে এটাকে ইনভেস্টিগেশন করা উচিত। আরেকটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি, হোয়াট ওয়েন্ট রং। আপনি সেই কমিটিতে ইন্টারিম গভর্নমেন্টের লোকও রাখেন, যারা স্বাস্থ্য মন্ত্রণালয় ছিল তখনকার সময়, হ্যাঁ, এবং এখনকার এক্সপার্টদের রাখেন, এখনকার লোকদের রাখেন, যে কি কারণে টিকা কেনা গেল না বা কি হয়েছিল, কার দোষ, এটাকে আইডেন্টিফাই করা হোক এবং এটাকে ডিসক্লোজ করা হোক, প্রয়োজনে সেটা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। এবং সরকার চাইলে আরও একটা পার্লামেন্টারি কমিটিও গঠন করতে পারে, পার্লামেন্টারি সংসদীয় কমিটি তাদেরকে ডাকুক, তাদেরকে ডেকে তাদেরকে প্রশ্ন করুক যে আসি দেখি আমরা শুনি আপনাদের উত্তরগুলো কি, কেন আপনারা এটা করলেন না। মোর্শিদ যেটা বলছিলেন যে আমরা তো শুনতে চাই, দেখি তারা কি বলে। সো এই তিনটা উপায়ের যে কোনো উপায়গুলো আমরা নিয়ে আমরা করতে পারি। বাট আমার মনে হয় কি যে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক কথা হচ্ছে, অনেক ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, সেটা না করে বরং সরকার একটা উদ্যোগ নিলে পরে যে প্রপারলি এটাকে আইডেন্টিফাই করা যে হোয়াট ওয়েন্ট রং। স্বাস্থ্য উপদেষ্টা তৎকালীন ডক্টর সাইদুর রহমান উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে মানে বিশেষ সহকারী ছিলেন, জি বিশেষ সহকারী, তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে তাকে মিসকোট করেছে সায়েন্স অর্গ। উনি ব্যাখ্যা দিক, ভালো কথা। সরকার যদি তদন্ত কমিটি করে, সেটা পার্লামেন্টারি কমিটি হোক, আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি হোক বা সায়েন্টিফিক কমিটি হোক, যেটাই করুক, উনি ওখানে গিয়ে কথা বলবেন, এগুলো রেকর্ডেড থাকুক। এক্স্যাক্টলি। তাহলে সরকার সেটাকে প্রকাশ করুক, আমরা বুঝতে পারবো যে কার দোষ কতটা। এখানে কি টাকার সমস্যা, নাকি এখানে প্রশাসনিক অদক্ষতার সমস্যা, নাকি বিষয়টাকে গুরুত্ব না দেওয়ার সমস্যা, তাহলে আমরা এটা বুঝতে পারবো। আমরা তো শুধু এইটা একটা কথা বলবে, সে একটা ফেসবুক স্ট্যাটাস দেবে, টিভিতে একটা টক শো হবে, মানুষ অনেক কিছুর মধ্যে হারিয়ে যাচ্ছে। সো বিষয়টা এক জায়গায় আসা দরকার, আমি এটাই মনে করি। জি মোর্শেদ হাসিব, আমি দেখলাম যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, অন্তর্বর্তী সরকার, হ্যাঁ অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি ডক্টর সাইদুর রহমান যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে সেটাকে তিনি আবার ওন করছেন। তাহলে মানে ঘাটতিটা কোথায় ছিল বা কোথায় আছে এটা স্বচ্ছতার জন্য? আমার ঠিক জানা নাই ঘাটতিটা কোথায়। আর ফেসবুক স্ট্যাটাস শেয়ার করলে সংকটের সমাধান হয় না, কিংবা যারা মারা গেছে তারা জীবিত হয়ে ফেরত আসবে না, কিংবা এটার যে ত্রুটি ছিল এবং ত্রুটির কারণে এই ঘটনাটি ঘটছে, মানুষ মারা যাচ্ছে, সেটা আসলে জাস্টিফাই করে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আকবর ভাই যেটা বলছিলেন সেটা আমি সম্পূর্ণ একমত যে ঠিক আছে, অন্তর্বর্তী সরকার বেশি ওপেন আপ হতে গিয়ে কি পদ্ধতিগত ত্রুটিতে পড়েছে, কিংবা তারা তখন মনে করেছে যে বাকিরা এগিয়ে আসবে। কারণ দেখেন একটা বিষয় কিন্তু, তবে এইটা খুব সত্যি কথা যে অন্তর্বর্তী সরকারে যারা ছিলেন তাদের অন্তত এইটুকু জ্ঞান আছে বলে আমি বিশ্বাস করতে চাই যে এই যে হামের টিকার মতো যে টিকাগুলো, ইনজেকশনগুলো কিংবা ভ্যাকসিনগুলো, সেগুলো আসলে সুনির্দিষ্ট কয়েকটা প্রতিষ্ঠানই কাজ করে থাকে, গ্যাভি কিংবা ইউনিসেফ, এবং এটা একটা চেইন। এই চেইনটা আপনি সাডেনলি ব্রেক করে আপনাকে তৃতীয় কোনো পক্ষ, আপনার যদি স্পষ্ট খেয়াল থাকে, এখানে আমি একটা রেফারেন্স হিসেবে বলতে চাই, চীন থেকে করোনার টিকা আসবে, ফর্মুলা হবে, বাংলাদেশের দুইটা প্রতিষ্ঠানের সাথে তারা করোনা করবে, সেগুলো কিছুই হয় নাই, রাইট? টিকা এসছে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে। হ্যাঁ, ধরে নিলাম এটা একটা মনোপলি, কিংবা তারা তাদের মতো করে ব্যবসা করতে চায়, কিংবা তারা হয়তো বা এটা প্রোডাকশন খরচের একটা অংশ শেয়ার করে, বাকিটা আমাদের কাছে কিন্তু সবই ঠিক আছে। তো আপনি সাডেনলি এইটা, আমি যদি এটা এক্সপার্ট না, কিন্তু খবর পড়ে যতটুকু মনে হয়েছে যে এইটা আসলে একটা
ডিপ ইনভেস্টিগেশন হওয়া উচিত। এবং আমি কাউকে এখন অপরাধী করতে চাই না, যদিও সামাজিক মাধ্যম সবাইকে মানে একেবারে যে যখন যার ট্রেন্ড হয় আর কি, এখন অন্তর্বর্তী সবাই ইচ্ছে মতো গালিগালাজ করতেছে। তাদের কি বোঝার ভুল ছিল, নাকি তাদের দূরদর্শিতার ভুল ছিল, নাকি তাদের কোনো ভুল ছিল নাকি না, গাফিলতি ছিল, নাকি মশার একটা বিষয় আকবর ভাই খুব ভালোই বলেছে যে এইটা কি নতুন ভেরিয়েন্ট, যে এই ভেরিয়েন্টটা টিকা দেওয়ার পরও কামড় দিচ্ছে বাচ্চাদেরকে কিংবা মানুষকে এবং তারপরে হাম ছড়াচ্ছে, সেটাও কিন্তু মানে অনুসন্ধানের দাবি রাখে। মানে ব্লান্টলি তাহলে তো যদি সবাইকে দোষারোপি করি, তাহলে তো আসলে নতুন যে বন্দোবস্ত দিয়ে আমরা এই মানে একটা অন্তর্বর্তী সরকার আসলো, তারপর নির্বাচিত হইলো, এবং এমন একটা নির্বাচন যে নির্বাচনে একজন মানুষও হতাহত কিংবা নিহত ঘটনা ঘটে নাই। আমি তো শুনি না, আপনারা আমার যেখানে সিনিয়র সাংবাদিক, আপনারা আরো ভালো বলতে পারবেন। তাহলে এইরকম একটা সুন্দর নির্বাচন যে সরকার আসলো, সেই সরকার তো তার মানে সেই সরকার কিন্তু জনগণ ভোট দিয়েছে, সেই জায়গা থেকেও এই সরকার কিন্তু এইটাকে প্রপারলি ইনভেস্টিগেট করতে পারে। এবং ইনভেস্টিগেট চলাকালীন সময়ের জন্য কাউকে সম্পূর্ণ দায় দিয়ে সামাজিক মাধ্যমে হেনস্থা না করা হয়, সেই জায়গাটাও মনে হয় একটু দেখা জরুরি। কারণ আমাদেরকে ওই চাপাতে চাপাতে অতীতে আমরা দেখেছি যে একদম এমন চাপানো হয় যে ওই মানুষটি আসলে শাস্তি না হলেও সামাজিক মাধ্যমে ভিক্টিমাইজড হয়ে যায় এবং তার সাধারণ জীবন চলাচলের ক্ষেত্রে খুব অস্বাভাবিক প্রভাব পড়ে। জি, আকবর হোসেন, আমরা তো দেখছি যে সরকার টিকা দিচ্ছে, তারা পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে এবং আশা করা হচ্ছিল যে মের ফার্স্ট উইক থেকে প্রাদুর্ভাবটা কমে আসবে এবং আমাদের সন্তানেরা নিরাপদ হবে। কিন্তু আজকে 4 তারিখ, এই যাবৎকালে সবচেয়ে মৃত্যুর রেকর্ডটা কিন্তু আজকেই 17 জন না? 17 জন 17 আজকে। হ্যাঁ। আজকে 17, এই সংখ্যা মানে আজকেই সবচেয়ে বেশি। হ্যাঁ, খুব আনফরচুনেট। এবং এখন এটা তো আসলে মানে মেডিকেল এবং ট্রিটমেন্ট সলিউশন ছাড়া এটার অন্য কোনো সলিউশন নাই। এবং আমি মনে করি যে গভর্নমেন্টের রেসপন্সটা এখনো পর্যন্ত যা আছে দিস ইজ পারফেক্ট। বাট কিন্তু মানুষের মধ্যে যে শঙ্কাটা বা মানে যে অনেকের মধ্যে যে প্রশ্নটা, যে আসলে ব্যাপারটা এই পর্যন্ত আসলো কেন, এটা এরকম হলো কেন, সো এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটা জরুরি এবং সরকার এই উত্তরটা করতে পারে। আর অন্যদিকে যেটা হচ্ছে যে আমি অনেক জায়গায় মিডিয়াতে দেখলাম যে এই চিকিৎসাটা করাতে গিয়ে অনেকে প্রায় নিঃস্ব হয়ে যাচ্ছেন, হাসপাতালগুলোতে বিশেষ করে গ্রামাঞ্চলে মানে জায়গা পাচ্ছেন না। সো আমার মনে হয় যে যেহেতু এইটাকে একটা ক্রাইসিস ডিক্লেয়ার করে এখন সরকার হয়তো করতে পারে যেটা, যে তাদেরকে স্পেশাল কিছু বেনিফিটস দেওয়া, যাতে করে তাদের ট্রিটমেন্টটা তারা চালিয়ে নিতে পারে এবং হাসপাতালগুলোকে সেভাবে ইকুইপড করা যতটুকু সম্ভব আর কি এখনকার প্রেক্ষাপটে, যাতে করে আমাদের বাবা মায়েরা তাদের সন্তানদের ট্রিটমেন্ট করাতে গিয়ে নিঃস্ব না হয়ে পড়েন বা তারা একেবারে দিকবিদিক বা দিশাহীন না হয়ে পড়েন। ওই বিষয়টা সরকার আশ্বস্ত করতে পারে এবং চাইলে আমার ধারণা এটা করা সম্ভব। জি, আপনাদের দুইজনকেই ধন্যবাদ। আমরা শেষ করছি এখানে। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন অনুষ্ঠান। হামের প্রাদুর্ভাব থেকে আমাদের সন্তানেরা যেন নিরাপদ থাকে, সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।